সকলকে কুমিল্লা মডার্ন হাই স্কুল অনলাইন ক্লাসে স্বাগত জানাই। আমি তাসফিয়া আফরিন, সহকারী শিক্ষক, কুমিল্লা মডার্ন হাই স্কুল, কুমিল্লা। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। এটি আমার 2021 সালের প্রথম ক্লাস ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় চ্যাপ্টারটি দুটি পর্বে বিভক্ত হবে। আমি আজকে প্রথম পর্ব নিয়ে আলোচনা করব। আর আজকের এই আলোচ্য বিষয়গুলো কি কি আমরা প্রথমে একটু জেনে নিই। প্রথমে আমরা জানব জীব ও জড় পদার্থ কাকে বলে, জীবের প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি, জীবজগতের শ্রেণীকরণ আলোচনা করব, অপুষ্পক উদ্ভিদ কি, এদের বৈশিষ্ট্য শিখব, এবং সপুষ্পক উদ্ভিদ কি, এদের বৈশিষ্ট্য কি তা আমরা আজকে জানব। প্রথমে আমরা চলে যাই জীব এবং জড় পদার্থ কি সে নিয়ে আমরা একটু আলোচনা করি। জীব হচ্ছে যে সকল বস্তুর জীবন আছে বা যাদের জীবন আছে তাদেরকেই জীব বলে। আর যাদের জীবন নেই, যে সকল পদার্থের জীবন থাকে না, তাদেরকে বলা হয় জড় পদার্থ। তাহলে জীবন আছে এরকম পদার্থ কি কি? মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি, গাছপালা, এগুলো হচ্ছে গাছপালা, পশু পাখি, এই সব কিছু হচ্ছে জীব, কারণ এদের সকলেরই জীবন আছে। আর জড় পদার্থ হচ্ছে আমাদের ঘরে যে ধরনের ফার্নিচার থাকে, যেমন খাট, চেয়ার, টেবিল, যাদের জীবন থাকে না ওরাই হচ্ছে জড় পদার্থ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা জানবো জীবের প্রধান বৈশিষ্ট্য কি কি তা নিয়ে। জীবের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে চলন, খাদ্য গ্রহণ, প্রজনন, রেচন, অনুভূতি, শ্বাস প্রশ্বাস, বৃদ্ধি এবং অভিযোজন। তাহলে প্রত্যেকটা জীবের ক্ষেত্রেই এই বৈশিষ্ট্যগুলো বিদ্যমান থাকবে। কি কি বৈশিষ্ট্য? জীব চলাফেরা করতে পারবে, খাদ্য গ্রহণ করবে, প্রজনন হবে, রেচন হবে, অনুভূতি থাকবে, শ্বাস প্রশ্বাস থাকবে, বৃদ্ধি পাবে এবং অভিযোজন ক্ষমতা থাকবে। তাহলে আমরা এক এক করে জেনে নেই চলনটা কি। যে কোনো জীব, বিশেষ করে আমি প্রথমত প্রাণীর কথা বলি, যে কোনো ধরনের প্রাণী এক জায়গা থেকে অন্য জায়গায় কি করতে পারে? চলাচল করতে পারে। মানুষ, পশু পাখি, যে কোনো ধরনের পশু পাখি কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে পারে। কিন্তু গাছপালা কিন্তু চলাচল করতে পারে না, কিন্তু গাছের ডগা কিন্তু নড়াচড়া করতে পারে। তাহলে উদ্ভিদের ক্ষেত্রে হচ্ছে নড়াচড়া হবে, আর প্রাণীর ক্ষেত্রে হচ্ছে চলনের ক্ষমতা থাকবে। যেহেতু আমরা জানি উদ্ভিদ এবং প্রাণী সকলেই হচ্ছে কি জীব, সকলেই হচ্ছে জীব। এবার আমরা জানবো খাদ্য গ্রহণ কি। তোমরা জানো উদ্ভিদ এবং প্রাণী বেঁচে থাকার জন্য অপরিহার্য উপাদান হচ্ছে খাদ্য। খাদ্য অবশ্যই গ্রহণ করতে হবে, না হলে আমরা যদি কোনোদিন এক বেলা বা দুই বেলা না খাই তাহলে আমরা দেখি কি আমরা অনেক উইক হয়ে যাই। এরকম আমাদের মতো সকল জীবেরই খাদ্য গ্রহণ না হলে উইক হয়ে যায়, কার্বন ক্ষমতা নষ্ট হয়ে যায়। তাহলে সকল জীবের প্রধান বৈশিষ্ট্যটা কি থাকে? খাদ্য গ্রহণ করতে হবে। এবার আসো আমরা জানবো প্রজনন কি। প্রজনন মানে হচ্ছে বংশবৃদ্ধি করা। বংশবৃদ্ধি করা মানে হচ্ছে সকল প্রাণীরই বাচ্চা দেয়, সকল প্রাণী বাচ্চা দিবে, এটাই হচ্ছে প্রজনন ক্ষমতা। আর উদ্ভিদের ক্ষেত্রে চারা গজাবে, ওটা হচ্ছে উদ্ভিদের প্রজনন। তাহলে প্রজনন মানে কি? প্রজনন মানে হচ্ছে বংশবৃদ্ধি করা, ধীরে ধীরে বংশ বিস্তার করা। উদ্ভিদের ক্ষেত্রে চারা উৎপন্ন হয়, আর প্রাণীর ক্ষেত্রে প্রাণী বাচ্চা দেয়, যে কোনো প্রাণী বাচ্চা দিবে। এবার আমরা জানবো রেচন প্রক্রিয়াটা কি। রেচন প্রক্রিয়াটা হচ্ছে শরীরের অপ্রয়োজনীয় উপাদানকে বর্জ্য আকারে বের করে দেওয়াকে রেচন বলে। এবার জানবো অনুভূতি। তোমাদের শরীরে মশা কামড় দিলে তোমরা টের পাও, অথবা সূচ ফুটালে টের পাওয়া যায়, মানে অনুভূতি হয়। সকল প্রাণীর সকল প্রাণী, উদ্ভিদ এবং প্রাণী সকলেরই কিন্তু অনুভূতির ক্ষমতা থাকে। আমরা মাঝে মধ্যে মনে করি যে গাছের পাতা ছিঁড়লে গাছ মনে হয় ব্যথা পায় না, আসলে তা কিন্তু ঠিক না। গাছ বলতে পারে না, কিন্তু ব্যথা ঠিকই পায়, অনুভূতি ঠিকই হয়। যে কোনো প্রাণীকে যখন মারো বা আঘাত করো, তখন কিন্তু ওই প্রাণীটা কি হবে? ব্যথা পাবে বা অনুভূতির সৃষ্টি হবে।
আমাদেরকে যখন মশা কামড় দেয় বা পিঁপড়া কামড় দেয় আমরা কিন্তু টের পাই, অনুভূতি হয়, ফিল হয়। এই ফিলটা কিন্তু সকল জীবের ক্ষেত্রেই প্রযোজ্য। শ্বাস প্রশ্বাস, শ্বাস প্রশ্বাস জীবের একটি অপরিহার্য বৈশিষ্ট্য। সকল জীবই কিন্তু শ্বাস গ্রহণ করবে এবং শ্বাস ত্যাগ করবে। সকল প্রাণী অক্সিজেন গ্রহণ করে, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। উদ্ভিদের ক্ষেত্রে কি হয়? ব্যতিক্রম ঘটনা ঘটে। ব্যতিক্রম উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন কি করে? ত্যাগ করে। এবার আসো বৃদ্ধি। সকল জীবই কিন্তু আস্তে আস্তে ছোট থেকে বড় হয়। এবার এটা উদ্ভিদ হোক আর প্রাণী হোক, সকল জীব আস্তে আস্তে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আস্তে আস্তে কিন্তু বড় হতে থাকে, বৃদ্ধি পেতে থাকে। আর জড় পদার্থের ক্ষেত্রে তোমরা দেখেছো, একটা জড় পদার্থ মনে করো একটা চেয়ার বা একটা টেবিল, সৃষ্টি থেকে ধ্বংস পর্যন্ত একই রকম সাইজের থাকে, একই রকম আকৃতির থাকে, এর কোনো বৃদ্ধি হয় না। অভিযোজন সম্পর্কে আমরা এখন জানবো। অভিযোজন মানে হচ্ছে একটি নির্দিষ্ট পরিবেশে খাপ খাইয়ে চলাকে বলা হয় অভিযোজন। তোমরা স্কুলে যাওয়ার সময় একরকম ভাবে যাবে বা অন্য সময় বাড়িতে আরেকভাবে আরেক পরিবেশে থাকবে, ওই পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়াকে বলা হয় অভিযোজন ক্ষমতা। সকল জীবের ক্ষেত্রেই কিন্তু অভিযোজন ক্ষমতা রয়েছে। জীব, সকল জীব, উদ্ভিদ এবং প্রাণী সকলেরই কিন্তু অভিযোজন ক্ষমতা রয়েছে। তাহলে যে কোনো জীবের প্রধান বৈশিষ্ট্যগুলো হচ্ছে চলন, খাদ্য গ্রহণ, রেচন, প্রজনন, অনুভূতি, শ্বাস প্রশ্বাস গ্রহণ, বৃদ্ধি এবং অভিযোজন। এই বৈশিষ্ট্যগুলো যাদের মধ্যে বিদ্যমান থাকবে তাদেরকে আমরা জীব বলবো। আর এই বৈশিষ্ট্যগুলো যদি বিদ্যমান না থাকে তাহলে আমরা তাদেরকে কি বলবো? জড় পদার্থ বলবো। তাহলে জীব হতে হলে নিম্নের এই 8টি বৈশিষ্ট্য অবশ্যই থাকতে হবে। আর এই 8টি বৈশিষ্ট্য যদি উপস্থিত না থাকে তাহলে তাকে আমরা কি বলবো? জড় পদার্থ বলবো। আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা জীবের বৈশিষ্ট্যগুলো ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা জানবো জীবজগতের শ্রেণীকরণ সম্পর্কে। শ্রেণীকরণ সম্পর্কে জীবজগতের শ্রেণীকরণ মানে হচ্ছে খুব স্বল্প সময়ে অসংখ্য জীব সম্পর্কে জানার জন্য যে নিয়ম বা যে কৌশল তাকেই বলা হয় শ্রেণীকরণ। বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে বিভিন্ন শ্রেণীকরণ প্রদান করে। তার মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট হচ্ছে মার্গুলিস এবং হুইটেকার 1978 সালে যে শ্রেণীকরণটি আবিষ্কার করে তা হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট। এখন আমরা ওই শ্রেণীকরণ সম্পর্কে জানবো। এখানে জীবজগৎকে 5টি রাজ্যে ভাগ করা হয়। 5টি রাজ্য হচ্ছে মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই বা ছত্রাক, প্লান্টি, এনিমেলিয়া। তাহলে জীবজগৎকে প্রধানত কয়টি রাজ্যে ভাগ করা হয়? 5টি রাজ্যে ভাগ করা হয়। মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই বা ছত্রাক, প্লান্টি, এনিমেলিয়া। এখন আমরা প্রত্যেকটি রাজ্যের বৈশিষ্ট্য এবং উদাহরণ সম্পর্কে জানব। প্রত্যেকটি রাজ্যের বৈশিষ্ট্য সম্পর্কে জানলে ওই রাজ্যে বিদ্যমান সকল জীব সম্পর্কে কিন্তু জানা যায়। তাহলে আলাদা আলাদাভাবে সকল জীব সম্পর্কে না জেনে শুধুমাত্র এই 5টা রাজ্য সম্পর্কে যদি আমরা জানি এবং উদাহরণ সম্পর্কে যদি আমরা জানি তাহলে সকল জীবের বৈশিষ্ট্য আমরা ভালোভাবে জানতে পারবো। কারোর পক্ষে পৃথিবীতে অসংখ্য জীব সম্পর্কে জানা কিন্তু সম্ভব না। এই কারণে সকল জীবকে 5টি শ্রেণীতে ফেলে এই 5টি শ্রেণী সম্পর্কে যদি আমরা জানতে পারি তাহলে পৃথিবীর সকল জীব সম্পর্কে কিন্তু আমাদের জানা হয়ে যায়। এই জন্য শ্রেণীকরণের আবিষ্কার করা হয় যাতে আমরা খুব সহজে স্বল্প সময়ে পৃথিবীর সকল জীব সম্পর্কে জানতে পারি। সকল জীবের বৈশিষ্ট্য, অভ্যাস, উদাহরণ ইত্যাদি যাতে জানতে পারি তার জন্যই কিন্তু শ্রেণীকরণের আবিষ্কার করা হয়। প্রথমে আমরা জানবো মনেরা রাজ্য সম্পর্কে। মনেরা রাজ্যের প্রাণীরা হবে এককোষী। এদের নিউক্লিয়াস সুগঠিত হবে না, এরা খুব ক্ষুদ্র এবং অণুবীক্ষণ যন্ত্র ছাড়া এদেরকে দেখা যায় না। তাহলে মনেরা রাজ্যের জীবের বৈশিষ্ট্য হচ্ছে এরা এককোষী হবে, ক্ষুদ্র হবে, অণুবীক্ষণ যন্ত্র ছাড়া এদেরকে দেখা যাবে না এবং এদের কোষের নিউক্লিয়াসটা সুগঠিত হবে না। তাহলে কয়টা বৈশিষ্ট্য থাকবে মনেরা রাজ্যের? 4টা। এককোষী, অতি ক্ষুদ্র, অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যাবে না এবং এদের কোষের নিউক্লিয়াসটা সুগঠিত হবে না। উদাহরণ হচ্ছে রাইজোবিয়াম। মনেরা রাজ্যের উদাহরণ হচ্ছে রাইজোবিয়াম। এখন আমরা জানবো দ্বিতীয় রাজ্য প্রোটিস্টা সম্পর্কে।
প্রোটিস্টা রাজ্যের জীবরাও কিন্তু এককোষী, এরা একক ও দলবদ্ধভাবে বসবাস করতে পারে। এদের কোষে নিউক্লিয়াস সুগঠিত, অর্থাৎ নিউক্লিয়াসে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়াস হতে হলে যে 4টা 5টা উপাদান বিদ্যমান থাকতে হয় সবগুলো উপাদানই বিদ্যমান থাকে। উদাহরণ হচ্ছে ইউগ্লেনা এবং এমিবা। তাহলে প্রোটিস্টা রাজ্যের উদাহরণটা কি? ইউগ্লেনা এবং এমিবা। আর বৈশিষ্ট্য হচ্ছে এরা এককোষী, এদের কোষে নিউক্লিয়াসটা সুগঠিত থাকবে, এরা একক ও দলবদ্ধভাবে বসবাস করতে পারবে। ফানজাই বা ছত্রাক, তৃতীয় যে রাজ্য তার নাম হচ্ছে ফানজাই বা ছত্রাক। এখন আমরা জানবো ফানজাই কি। এদের দেহে নিউক্লিয়াস সুগঠিত থাকে, এরা এককোষী বা বহুকোষী হতে পারে, এদের দেহে ক্লোরোফিল নাই, এরা পরভোজী। তাহলে ছত্রাক কি বুঝি? ছত্রাক হচ্ছে পরভোজী, এদের কোষে ক্লোরোফিল থাকবে না, এদের নিউক্লিয়াসটা হবে সুগঠিত, এরা এককোষী বা বহুকোষী হতে পারে। তাহলে ফানজাই হতে হলে কি বৈশিষ্ট্য থাকবে? এরা এককোষী হতে পারে, বহুকোষী হতে পারে, কোষের নিউক্লিয়াসটা সুগঠিত থাকবে, এদের কোষে কোনো ক্লোরোফিল থাকবে না, আর যেহেতু ক্লোরোফিল নাই নিজের খাদ্য নিজে তৈরি করতে পারবে না, খাদ্যের জন্য অন্যের উপর নির্ভর করে। উদাহরণ হচ্ছে ইস্ট, মাশরুম, পেনিসিলিয়াম। এই তিনটি হচ্ছে ছত্রাক বা ফানজাইয়ের উদাহরণ। অবজেক্টিভ আসতে পারে পেনিসিলিয়াম কি, কোন রাজ্যের অন্তর্ভুক্ত? লিখবে ছত্রাক বা ফানজাই রাজ্যের অন্তর্ভুক্ত। তাহলে ছত্রাক বা ফানজাই রাজ্যের অন্তর্ভুক্ত হতে হলে কি কি বৈশিষ্ট্য লাগবে সেটা তো তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই। এরা এককোষী হবে বা বহুকোষী হবে, তারপরে এদের দেহে কোনো ক্লোরোফিল থাকবে না, তাই এরা পরভোজী, খাদ্যের জন্য অন্যের উপর নির্ভর করে। তারপর হচ্ছে এদের দেহে নিউক্লিয়াসটা সুগঠিত থাকবে। এবার আসো আমরা প্লান্টি কি। প্লান্টি মানে হচ্ছে বৃক্ষ, গাছ, বিভিন্ন ধরনের গাছ, যেমন ফার্ন, আম গাছ, কাঁঠাল গাছ, এগুলো সব হচ্ছে প্লান্টির উদাহরণ। এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারবে, এরা এককোষী বা বহুকোষী হবে, এদের কোষে সেলুলোজ দ্বারা, কোষপ্রাচীরটা সেলুলোজ দ্বারা নির্মিত হবে, এদের কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকবে, তাই এরা দেহে ক্লোরোফিলও বিদ্যমান, নিজের খাদ্য নিজে তৈরি করে। তাহলে প্লান্টির উদাহরণ কি? প্লান্টির বৈশিষ্ট্য কি? প্লান্টির বৈশিষ্ট্য হচ্ছে এদের দেহে ক্লোরোফিল বিদ্যমান থাকে, ক্লোরোফিল বিদ্যমান থাকার কারণে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, এরা এককোষীয় হতে পারে আবার বহুকোষীয় হতে পারে, এদের কোষে কোষপ্রাচীরটা সেলুলোজ দ্বারা নির্মিত হয়। আর উদাহরণ হচ্ছে বিভিন্ন ধরনের গাছ, আম গাছ, ফার্ন গাছ, কাঁঠাল গাছ ইত্যাদি সবই হচ্ছে প্লান্টির উদাহরণ। এখন আমরা জানবো এনিমেলিয়া কি। এনিমেলিয়ার উদাহরণটা ফার্স্ট একটু বলি। এনিমেলিয়ার উদাহরণ হচ্ছে মানুষ, গরু, ছাগল, সকল প্রাণী, এগুলো হচ্ছে এনিমেলিয়ার উদাহরণ। তাহলে প্রাণীর কি বৈশিষ্ট্য থাকে? প্রাণীর দেহের কোষপ্রাচীর সেলুলোজ দ্বারা নির্মিত থাকে না, প্রাণীদের কোষপ্রাচীর সেলুলোজ দ্বারা নির্মিত থাকে না, এদের দেহে কোনো প্লাস্টিক থাকে না, প্লাস্টিক না থাকার কারণে ক্লোরোফিলও থাকে না, ক্লোরোফিল না থাকার কারণে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, খাদ্যের জন্য বিভিন্নভাবে উদ্ভিদের উপর নির্ভর করে। তাহলে এনিমেলিয়া বা প্রাণী জগৎ সম্পর্কে তো তোমরা জানো। প্রাণী জগতের বৈশিষ্ট্য হচ্ছে এদের কোষপ্রাচীর সেলুলোজ দ্বারা নির্মিত নয়, সুগঠিত নিউক্লিয়াস থাকে, তারপর হচ্ছে নিজের খাদ্য দেহের মধ্যে কোনো প্লাস্টিক থাকে না, প্লাস্টিক না থাকার কারণে কোনো ক্লোরোফিলও থাকে না, ক্লোরোফিল না থাকার কারণে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, তাই খাদ্যের জন্য অন্যের উপর নির্ভর করে। আর উদাহরণ হচ্ছে মানুষ, গরু, ছাগল ইত্যাদি সকল প্রাণী হচ্ছে এনিমেলিয়ার উদাহরণ। তাহলে শিক্ষার্থীবৃন্দ, জীবজগৎকে মার্গুলাস এবং হুইটেকার 5টি রাজ্যে ভাগ করে মনে রাখ প্রোটিস্টা, ফানজাই বা ছত্রাক, প্লান্টি, এনিমেলিয়া। তোমরা এই 5টি রাজ্যের কমপক্ষে 3টি করে বৈশিষ্ট্য এবং 2টি করে উদাহরণ ভালোভাবে শিখে নিবে। আশা করি এই ক্লাসে আমি যতটুকু বলেছি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো, বাকিটুকু একটু ভালোভাবে পড়লে হয়ে যাবে। আর এই প্রশ্নটি তোমাদের এই চ্যাপ্টারের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রতি বছরই প্রশ্ন আসে, প্রতি পরীক্ষাতেই। যদি সিলেবাসে তোমার এই চ্যাপ্টারটা থাকে অবশ্যই এই 5টা রাজ্য সম্পর্কে তোমার প্রশ্ন আসবে। এখান থেকে প্রত্যেকটা রাজ্যের কি কমপক্ষে 3টা বৈশিষ্ট্য এবং 2টা করে উদাহরণ তোমাকে জানতে হবে। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা জানবো অপুষ্পক উদ্ভিদ কি এবং অপুষ্পক উদ্ভিদের বৈশিষ্ট্য ও উদাহরণ সম্পর্কে। অপুষ্পক উদ্ভিদ হচ্ছে যে সকল উদ্ভিদের ফুল ফল হয় না তাদেরকে অপুষ্পক উদ্ভিদ বলে।
তাহলে অপুষ্পক উদ্ভিদের কি হবে না, ফুল এবং ফল হবে না। এরা স্পোর বা রেণু সৃষ্টির মাধ্যমে প্রজনন সম্পন্ন করে, অর্থাৎ বংশবৃদ্ধি করে। এদের অনেকের দেহ মূল কাণ্ড এবং পাতায় বিভক্ত করা যায় না। এদের অনেকের দেহকে মূল কাণ্ড এবং পাতায় বিভক্ত করা যায় না, যেমন হচ্ছে সমাঙ্গদেহী, এদেরকে বলা হয় সমাঙ্গদেহী উদ্ভিদ। উদাহরণ হচ্ছে স্পাইরোগাইরা। তাহলে অপুষ্পক উদ্ভিদ কাকে বলে? যাদের ফুল এবং ফল হবে না তাদেরকে অপুষ্পক উদ্ভিদ বলে। অপুষ্পক উদ্ভিদরা রেণু বা স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি করে। এই অপুষ্পক উদ্ভিদের মধ্যে কিছু কিছু অপুষ্পক উদ্ভিদকে আবার মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না। যে সকল উদ্ভিদকে মূল কাণ্ড এবং পাতায় বিভক্ত করা যায় না তাদেরকে বলা হয় সমাঙ্গদেহী উদ্ভিদ। উদাহরণ হচ্ছে স্পাইরোগাইরা। এছাড়াও অপুষ্পক উদ্ভিদের মধ্যে কিছু কিছু উদ্ভিদের মূল এবং কাণ্ড আছে, কিন্তু কিছু কিছু উদ্ভিদের পাতা এবং কাণ্ড আছে কিন্তু মূল নেই। মূলের পরিবর্তে কি বিদ্যমান? রাইজয়েড বিদ্যমান। তাহলে কিছু কিছু অপুষ্পক উদ্ভিদের কাণ্ড এবং পাতা আছে, মূলের পরিবর্তে রাইজয়েড বিদ্যমান। এরা সবুজ এবং সবুজই, নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। এরা ইট, স্যাঁতসেঁতে ইট, মাটি, দেয়াল এবং গাছের বাকলের মধ্যে জন্মাতে পারে। এরা কখনো কখনো দেখা যায় এরা পানির উপরও ভাসমান অবস্থায় বিদ্যমান থাকে। উদাহরণ হচ্ছে মস। তাহলে মস উদ্ভিদটা হচ্ছে, এদের কি আছে? কাণ্ড এবং পাতা আছে কিন্তু মূল নেই, মূলের পরিবর্তে রাইজয়েড বিদ্যমান। এরা সবুজ সবুজই, নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। এরা স্যাঁতসেঁতে মাটি অথবা দেয়ালের মধ্যে জন্মাতে পারে। এরা মাটি বা দেয়ালের মতো জন্মাতে পারে। উদাহরণ হচ্ছে মস উদ্ভিদ। এছাড়াও অপুষ্পক উদ্ভিদের মধ্যে সর্বোন্নত অপুষ্পক উদ্ভিদের উদাহরণ হচ্ছে ফার্ন উদ্ভিদ। ফার্ন উদ্ভিদ মূল কাণ্ড ও পাতা তিনটি বিদ্যমান। মূল কাণ্ড এবং পাতায় বিভক্ত করা যায় এদের দেহকে। এরা সাধারণত স্যাঁতসেঁতে দেয়ালের মধ্যে ঠাসাঠাসি করে জন্মায়। উদাহরণ হচ্ছে ঢেঁকি শাক। তোমরা ঢেঁকি শাক দেখেছো, পুরাতন দেয়ালের মধ্যে ঠাসাঠাসি করে জন্মে থাকে, ওটাকে আমরা ঢেঁকি শাক বলি বা ঢেঁকি শাক বা ফার্ন। এটি অপুষ্পক উদ্ভিদের মধ্যে সবচেয়ে উন্নত, কারণ এদের দেহকে মূল কাণ্ড এবং পাতা তিনটাই আছে এবং মূল কাণ্ড পাতাকে বিভক্ত করা যায়। শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ অপুষ্পক উদ্ভিদ সম্পর্কে জানলাম। অপুষ্পক উদ্ভিদের তিন ধরনের, একটা হচ্ছে সমাঙ্গদেহী, আরেকটা হচ্ছে মস, আরেকটা হচ্ছে ফার্ন। তাহলে তোমাদের এখান থেকে অবজেক্টিভ আসবে বা সাবজেক্টিভ আকারে আসবে, আশা করি তোমরা উত্তর দিতে পারবে। এখন আমরা জানবো সপুষ্পক উদ্ভিদ সম্পর্কে। সপুষ্পক উদ্ভিদের বৈশিষ্ট্য এবং উদাহরণ নিয়ে আলোচনা করব। সপুষ্পক উদ্ভিদটা কি? সপুষ্পক উদ্ভিদের ফুল উৎপন্ন হয়। কোনো কোনো সপুষ্পক উদ্ভিদের ফুল এবং ফল দুটি হয়, আবার কোনো কোনো সপুষ্পক উদ্ভিদের শুধু ফুল হয় কিন্তু ফল হয় না। ফল হয় না তাই বীজগুলো উন্মুক্ত অবস্থায় বিদ্যমান থাকে। সপুষ্পক উদ্ভিদকে দুটি ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে নগ্নবীজী উদ্ভিদ আর একটা হচ্ছে আবৃতবীজী উদ্ভিদ। নগ্নবীজী উদ্ভিদটি হচ্ছে যে সকল উদ্ভিদের ফুলে ডিম্বাশয় না থাকায় ডিম্বগুলো নগ্ন অবস্থায় থাকে বা উন্মুক্ত অবস্থায় থাকে তাকে নগ্নবীজী উদ্ভিদ বলে। অর্থাৎ যে সকল উদ্ভিদের ডিম্বাশয় ডিম্বগুলো উন্মুক্ত অবস্থায় থাকে তাদেরকে নগ্নবীজী উদ্ভিদ বলে। এইসব ডিম্বক পরিণত হয়ে বীজে পরিণত হয় এবং গাছের মধ্যে বীজগুলো উন্মুক্ত অবস্থায় বিদ্যমান থাকে। সাইকাস স্পাইনাস হচ্ছে নগ্নবীজী উদ্ভিদের উদাহরণ। তাহলে তোমরা যদি নগ্নবীজী উদ্ভিদ অর্থাৎ সাইকাস বা স্পাইনাস উদ্ভিদ দেখে থাকো তাহলে দেখবে সাইকাস উদ্ভিদের বীজগুলো গাছের মধ্যে উন্মুক্ত অবস্থায় বিদ্যমান থাকে। আর আবৃতবীজী উদ্ভিদের উদাহরণ হচ্ছে আম, জাম, কাঁঠাল, যে কোনো ধরনের ফলই হচ্ছে আবৃতবীজী উদ্ভিদের উদাহরণ। আবৃতবীজী উদ্ভিদের মধ্যে ফুল এবং ফল দুটি হয়। আবৃতবীজী উদ্ভিদের ডিম্বাশয়ের মধ্যে ডিম্বকগুলো বিদ্যমান থাকে। ডিম্বক পরিণত অবস্থায় বা নিষেকের পর বীজে পরিণত হয় আর ডিম্বাশয় ফলে পরিণত হয়। তাহলে আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে ডিম্বাশয়ের মধ্যে ডিম্বকগুলো সজ্জিত অবস্থায় বিদ্যমান থাকে। নিষেকের পরে ডিম্বকগুলো বীজে পরিণত হবে এবং ডিম্বাশয়টি ফলে পরিণত
হয়। উদাহরণ হচ্ছে আম, জাম, কাঁঠাল, যে কোনো ধরনের ফল গাছই হচ্ছে আবৃতবীজী উদ্ভিদের উদাহরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস এ পর্যন্তই। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। তোমাদের এই অধ্যায়টি দুটি পর্বে বিভক্ত। আজকে আমি প্রথম পর্ব নিয়ে আলোচনা করলাম, আগামী ক্লাসে দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব এবং সৃজনশীল সলিউশন দেখাবো। সকলকে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। সে সাথে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।